মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তখন না হয় দাম চুকিয়ে দেবেন। আমাকে তো তুমি চেনো না। 1 মাস থেকে এবং খেয়ে দাম না দিয়েও তো চলে যেতে পারি। এখন আপনি কি উপদেশ দেন? আমি কি উপদেশ দেব? না, সে হবে না। এই অবস্থায় আপনাকেই কর্তব্য স্থির করে দিতে হবে। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। প্লেগের ভয়ে জাহাজের যাত্রীদের দূরে এক জায়গায় নামিয়ে দিয়ে কোয়ারেন্টাইনে রাখা হবে। জাহাজের ডাক্তারবাবুর সহায়তায় শ্রীকান্তকে সেখানে যেতে হবে না জানা গেল। কিন্তু বাকি সকলকে যখন নামানো হচ্ছে, তখনই অভয়া এসে দাঁড়ালো শ্রীকান্তর সামনে। বলল, তাকে ছেড়ে শ্রীকান্ত কিছুতেই যেতে পারবে না। শ্রীকান্ত তাদের সঙ্গে না গেলে সেই বরং জলে ঝাঁপিয়ে পড়বে। স্তম্ভিত শ্রীকান্ত ভাবতে লাগল অভয়ার জীবনের সঙ্গে কে তাকে ধীরে ধীরে জড়িয়ে ফেলছে। তারপর, আমাকে একলা ফেলে চলে যাবেন? এত নিষ্ঠুর আপনি হতে পারেন? এত নিষ্ঠুর আপনি হতে পারেন আমি ভাবতেও পারি না। উঠুন, নিচে চলুন। আপনি না থাকলে ওই রোগা মানুষটাকে নিয়ে আমি একলা মেয়ে মানুষ কি করবো বলুন তো? নিজের জিনিসপত্র নিয়ে যখন ছোট স্টিমারে উঠলাম, তখন ডাক্তারবাবু ওপরের ডেকে দাঁড়িয়েছিলেন। হঠাৎ আমাকে এই অবস্থায় দেখে তিনি চিৎকার করে হাত নেড়ে বলতে লাগলেন, আরে না না, আপনাকে যেতে হবে না, ফিরে আসুন, ফিরুন ফিরুন, আপনার হুকুম হয়েছে, আপনি। আমিও হাত নেড়ে চেঁচিয়ে বললাম, অসংখ্য ধন্যবাদ, কিন্তু আর একটা হুকুমে আমাকে যেতেই হচ্ছে। হঠাৎ বোধহয় তাঁর দৃষ্টি অভয়া ও রোহিণীর উপর পড়ল। মুখ টিপে হেসে বললেন, তবে মিছে আমাকে কেন কষ্ট দিলেন বলুন তো? হ্যাঁ, তার জন্য ক্ষমা চাইছি। আরে না না, আর দরকার নেই, আমি জানতাম। ওকে, গুড বাই, চললুম। বলে ডাক্তারবাবু হাসি মুখে সরে গেলেন। আমরা 3টি প্রাণী যে মাথার ওপর প্রচণ্ড সূর্য এবং পায়ের নিচে উত্তপ্ত বালির ওপরে এক অপরিচিত নদীকূলে একরাশ মোটঘাট সামনে নিয়ে কিং কর্তব্য বিমূঢ়ভাবে পরস্পরের মুখোমুখি চেয়ে দাঁড়িয়ে রইলাম, সে শুধু আমাদের অদৃষ্ট। সহযাত্রীদের পরিচয় আগেই দিয়েছি। তারা যে যার লোটা কম্বল পিঠে ফেলে এবং অপেক্ষাকৃত ভারী বোঝাগুলি তাদের গৃহলক্ষ্মীদের মাথার ওপর তুলে দিয়ে স্বচ্ছন্দে গন্তব্যস্থানে চলে গেলেন। দেখতে দেখতে রোহিণী দাদা একটা বিছানার পুঁটুলিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে বসে পড়লেন। জ্বর, পেটের অসুখ এবং চরম শ্রান্তি, এইগুলি এক করে তার অবস্থা এরকম যে চলা তো ঢের দূরের কথা, বসাও অসম্ভব। শুয়ে পড়তে পারলেই তিনি বাঁচেন। অভয়া স্ত্রীলোক। রইলাম শুধু আমি এবং নিজের ও পরের নানা আকারের ছোট বড় বোঁচকা বোঁচকিগুলো। অবস্থাটা আমার একবার ভেবে দেখবার মতো বটে। অকারণে চলেছি তো এক অজ্ঞাত অপ্রীতিকর স্থানে। এক কাঁধে ভর করেছেন সম্পর্কহীন নিরুপায় নারী, অপর কাঁধে ঝুলেছেন তেমনি অপরিচিত এক রোগগ্রস্ত পুরুষ। মোটঘাটগুলো তো সব ফাউ। এইসবের মধ্যে ভীষণ রোদ আর আকণ্ঠ পিপাসা নিয়ে এক অজানা জায়গায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। চিত্রটি কল্পনা করে হয়তো সহৃদয় শ্রোতা এই নিঃস্বার্থ পরোপকারের প্রশংসা করতেও পারেন, কিন্তু বলতে লজ্জা নেই, এই হতভাগ্যে সেই সময় সমস্ত মন বিতৃষ্ণা ও বিরক্তিতে একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছিল। নিজেকে সহস্র ধিক্কার দিয়ে মন বলছিল, এত বড় গাধা ত্রিসংসারে কি আর কেউ আছে? কিন্তু পরম আশ্চর্য এই যে এ পরিচয় তো আমার গায়ে লেখা ছিল না। তবে এক জাহাজ লোকের মধ্যে ভার বইবার জন্য
এক মুহূর্তেই অভয়া আমাকে চিনে ফেলেছিল কি করে। কিন্তু আমার চমক ভাঙল তার হাসিতে। সে মুখ তুলে একটুখানি হাসল। এই হাসির চেহারা দেখে শুধু আমার চমক নয়, তার ভয়ানক কষ্টটাও এইবার চোখে পড়ে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্য হয়ে গেলাম এই পল্লীবাসিনী মেয়েটির কথায়। কোথায় লজ্জায় কৃতজ্ঞতায় মাটির সঙ্গে মিশে গিয়ে করুণা ভিক্ষা চাইবে তা না, হেসে বলল, খুব ঠকেছেন, এটা মনে করবেন না যেন। অনায়াসে যেতে পেরেও যে জাননি তার নাম দান। এত বড় দান করবার সুযোগ জীবনে হয়তো খুব কমই পাবেন, তাই বলে রাখছি। কিন্তু সে কথা থাক, জিনিসপত্র এখানেই পড়ে থাক। চলুন, একে যদি কোথাও ছায়ায় একটু শোয়াতে পারা যায়। বোঁচকা বোঁচকির মমতা আপাতত ত্যাগ করেই আমি রোহিণী দাদাকে পিঠে করে কোয়ারেন্টিনের উদ্দেশ্যে রওনা হলাম। অভয়া শুধুমাত্র ছোট একটি হাতবাক্স হাতে নিয়ে আমার অনুসরণ করল। অন্যান্য জিনিসপত্র সেইখানেই পড়ে রইল। অবশ্য সেসব আমাদের খোয়া যায়নি। ঘণ্টা দুই পরে সেসব আনিয়ে নেওয়ার উপায় হয়েছিল। জাহাজের ডাক্তারবাবু বলেছিলেন, স্ত্রীলোকটি বেশ ফরওয়ার্ড। কিন্তু প্রয়োজন হলে এই স্ত্রীলোকটি যে কিরকম বেশ ফরওয়ার্ড হতে পারে তা বোধহয় তিনি কল্পনাও করেননি। রোহিণীবাবুকে যখন পিঠ থেকে নামিয়ে দিলাম তখন অভয়া বলল, হয়েছে, আর আপনাকে কিছু করতে হবে না শ্রীকান্তবাবু। এবার আপনি বিশ্রাম করুন, যা করবার আমি করছি। বিশ্রামের আমার যথার্থই প্রয়োজন হয়েছিল। পা দুটো শ্রান্তিতে ভেঙে পড়ছিল। তবুও আশ্চর্য হয়ে বললাম, আপনি কি করবেন? কাজ কি কম রয়েছে? জিনিসগুলো আনতে হবে। একটা ভালো ঘর জোগাড় করে আপনাদের দুজনের বিছানা তৈরি করে দিতে হবে। রান্না করে যা হোক দুটো দুজনকে খাইয়ে দিয়ে তবেই তো আমার ছুটি হবে। তবেই তো একটু বসতে পারবো। না না, মাথা খান ওঠাবেন না, আমি এক্ষুনি সমস্ত ঠিকঠাক করে দিচ্ছি। ভাবছেন মেয়ে মানুষ হয়ে একা এসব কিভাবে জোগাড় করব, তাই তো? তা বই কি। তা আপনাদের জোগাড় করেছিল কে? সে আমি না আর কেউ? বলে সে ছোট বাক্সটি খুলে গুটি কতক টাকা আঁচলে বেঁধে নিয়ে কোয়ারেন্টিনের অফিস ঘরের দিকে চলে গেল। সে পারুক আর না পারুক, আমি তো আপাতত বসতে পেরে বেঁচে গেলাম। আধ ঘন্টার মধ্যেই একজন চাপরাশি আমাদের ডাকতে এলো। রোহিণীকে নিয়ে তার সঙ্গে গিয়ে দেখলাম ঘরটি ভালোই বটে। মেম সাহেব ডাক্তার নিজে দাঁড়িয়ে লোক দিয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছেন। জিনিসপত্র এসে পৌঁছেছে। দুখানা খাটিয়ার ওপর দুজনের বিছানা পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে। একদিকে নতুন হাঁড়ি, চাল, ডাল, আলু, ঘি, ময়দা, কাঠ সমস্তই মজুদ। মাদ্রাজি ডাক্তারের সঙ্গে অভয়া ভাঙা হিন্দিতে কথাবার্তা চালাচ্ছে। আমাকে দেখতে পেয়েই বলল, ততক্ষণ একটু শুয়ে পড়ুন, আমি মাথায় 2 ঘটি জল ঢেলে নিয়ে এবেলার মতো 4টি চালে ডালে খিচুড়ি রেঁধে নিই, ওবেলা তখন দেখা যাবে। বলে গামছা এবং কাপড় নিয়ে মেম সাহেবকে সেলাম করে একজন খালাসিকে সঙ্গে করে স্নান করতে চলে গেল। অতএব এরই অভিভাবকতায় এখানের দিনগুলো যে আমাদের ভালোই কেটেছিল তা বলায় নিশ্চয়ই বিশেষ কিছু অত্যুক্তি করা হয়নি। এই অভয়ের মধ্যে আমি দুটো জিনিস শেষ পর্যন্ত লক্ষ্য করেছিলাম। এরকম অবস্থায় নিঃসম্পর্কীয় নরনারীর ঘনিষ্ঠতা স্বভাবতই দ্রুত এগোয়, কিন্তু এটা সে কোনোদিন ঘটবার সুযোগ দেয়নি। এর ব্যবহারের মধ্যে কি যে একটা ছিল তা প্রতি মুহূর্তেই মনে করিয়ে দিত আমরা এক জায়গার যাত্রী মাত্র। কারো সঙ্গে কারো সত্যিকার সম্বন্ধ নেই। 2 দিন পরে হয়তো সারা জীবনেও আর কখনো কারো সঙ্গে দেখা হবে না। আর এমন আনন্দের পরিশ্রমও কখনো দেখিনি। সারাদিন আমাদের সেবার জন্যই ব্যস্ত, সমস্ত কাজ নিজেই করতে চায়। সাহায্য করবার চেষ্টা করলেই হেসে বলতো, এই তো সমস্তই আমার নিজের কাজ, নইলে রোহিণী দাদারই বা এ কষ্টের কি প্রয়োজন ছিল? আপনারই বা কি মাথা ব্যথা পড়েছিল এই জেলখানায় আসতে? আমার জন্যই তো আপনাদের এত দুঃখ। হয়তো
খাওয়া দাওয়ার পরে একটু গল্প হচ্ছে। অফিসের ঘন্টায় 2টো বাজতেই একেবারে উঠে দাঁড়িয়ে বলল, যাই, আপনাদের চা তৈরি করে আনি, 2টো বাজলো। তার এসব কাণ্ড দেখে আমি মনে মনে বলতাম, তোমার স্বামী যত পাপিষ্ঠই হন, পুরুষ মানুষ তো, যদি কখনো তাকে পাও তোমার মূল্য তিনি বুঝবেনই। তারপরে একদিন মেয়াদ ফুরল, দাদাও ভালো হলেন, আমরাও সরকারি ছাড়পত্র পেয়ে আর একবার পোঁটলা পুঁটলি বেঁধে রেঙ্গুন যাত্রা করলাম। কথা ছিল শহরে মোসাফিরখানায় 2-1 দিনের জন্য আশ্রয় নিয়ে একটা বাসা তাঁদের ঠিক করে দিয়ে তবে আমি নিজের জায়গায় যাব, এবং যেখানেই থাকি তার স্বামীর ঠিকানা জেনে তাকে একটা খবর পাঠাবার প্রাণপণ চেষ্টা করব। শহরে যেদিন পদার্পণ করলাম সেদিনটি ব্রহ্মবাসীদের কি একটা পরবের দিন, আর পরবও তাদের লেগেই আছে। দলে দলে ব্রহ্ম নরনারী রেশমের পোশাক পরে তাদের মন্দিরে চলেছে। স্ত্রী স্বাধীনতার দেশ, সুতরাং আনন্দ উৎসবে তাদের সংখ্যাই বেশি। বৃদ্ধা, যুবতী, বালিকা, সব বয়সের স্ত্রীলোকই অপূর্ব পোশাক পরিচ্ছদে সজ্জিত হয়ে হেসে গল্প করে গান গেয়ে সমস্ত পথটা মুখরিত করে চলেছে। এদের রং অধিকাংশই খুব ফর্সা। মেঘের মতো চুলের বোঝা তো শতকরা 90 জন রমণীর হাঁটুর নিচে পড়ে। খোঁপায় ফুল, কানে ফুল, গলায় ফুলের মালা, ঘোমটার বালাই নেই। পুরুষ দেখে ছুটে পালাবার চেষ্টায় হোঁচট খেয়ে উপুড় হয়ে পড়া নেই। দ্বিধা সংকোচ লেশহীন, যেন ঝর্ণার মুক্ত প্রবাহের মতোই স্বচ্ছন্দে অবাধে বয়ে চলেছে। প্রথম দৃষ্টিতে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। নিজেদের দেশের তুলনায় মনে মনে তাদের অশেষ প্রশংসা করে বললাম, এই তো চাই, এই না হলে আবার জীবন। তাদের সৌভাগ্যটা হঠাৎ যেন ঈর্ষার মতো বুকে বাজল। বললাম, এই যে এরা চতুর্দিকে আনন্দ সৃষ্টি করে চলেছে, সে কি অবহেলার জিনিস? রমণীদের এতখানি স্বাধীনতা দিয়ে এদেশের পুরুষেরা কি এমন ঠকেছে? আর আমরাই বা তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে জীবনটা পঙ্গু করে দিয়ে কি এমন জিতেছি? আমাদের মেয়েরাও যদি এমনই একদিন। হঠাৎ একটা গোলমাল শুনে পিছনে ফিরে যা দেখলাম তা আজও আমার তেমনই স্পষ্ট মনে আছে। বচসা বেঁধেছে ঘোড়ার গাড়ির ভাড়া নিয়ে। গাড়োয়ান আমাদের হিন্দুস্থানি মুসলমান। সে বলছে, চুক্তি তো হয়েছিল 8 আনা। আর 3 জন ভদ্রঘরের ব্রহ্ম রমণী গাড়ি থেকে নেমে পড়ে সমস্বরে চিৎকার করে বলছেন, না না, মোটেই না, 5 আনা। হ্যাঁ হ্যাঁ, 5 আনা। মিনিট 2-3 তর্কাতর্কির পরেই বলং বলং বাহু বলং। পথের ধারে একটা লোক মোটা মোটা আখ বিক্রি করছিল। হঠাৎ 3 জনেই ছুটে গিয়ে 3 গাছা হাতে তুলে হতভাগা গাড়োয়ানকে একযোগে আক্রমণ করলেন। সে কি এলোপাথাড়ি মার! বেচারা স্ত্রীলোকের গায়ে হাত দিতেও পারে না। শুধু আত্মরক্ষা করতে একে আটকায় তো ওর বাড়ি মাথায় পড়ে, ওকে আটকায় তো তার বাড়ি মাথায় পড়ে। চারিদিকে লোক জমে গেল, কিন্তু সে শুধু তামাশা দেখতে। সে দুর্ভাগার কোথায় গেল টুপি পাগড়ি, কোথায় গেল হাতের ছিপটি। আর সহ্য করতে না পেরে সে রণে ভঙ্গ দিয়ে, পুলিশ পুলিশ, পিয়াদা পিয়াদা, চিৎকার করতে করতে ছুটে পালালো। সবে বাংলাদেশ থেকে এসেছি, তাও আবার পাড়া গাঁ থেকে। কলকাতায় স্ত্রী স্বাধীনতা আছে কানে শুনেছি, চোখে দেখিনি। কিন্তু স্বাধীনতা পেলে ভদ্রঘরের অবলারাও যে একটা জোয়ান মদ্য পুরুষ মানুষকে প্রকাশ্য রাজপথের ওপর আক্রমণ করে লাঠি পেটা করতে পারে, ক্রমশ এতখানি সবলা হয়ে ওঠার সম্ভাবনা আমার কল্পনার অতীত ছিল। অনেকক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থেকে নিজের কাজে চলে গেলাম। মনে মনে বলতে লাগলাম, স্ত্রী স্বাধীনতা ভালো কিংবা মন্দ, সমাজে আনন্দের মাত্রা এটাতে বাড়ে কিংবা কমে এ বিচার আরেকদিন করব। কিন্তু আজ সচক্ষে যা দেখলাম তাতে তো সমস্ত চিত্ত উদ্ভ্রান্ত হয়ে গেল। অভয়া ও রোহিণী দাদাকে তাদের নতুন বাসায় নতুন ঘরকন্যার মধ্যে প্রতিষ্ঠিত করে যেদিন সকালে নিজের জন্য আশ্রয় খুঁজতে রেঙ্গুনের রাজপথে বার হয়ে পড়লাম, সেদিন
ওই দুটি লোকের সম্বন্ধে আমার মনের মধ্যে যে একেবারেই কোনো গ্লানি স্পর্শ করেনি এমন কথা আমি বলতে চাই না, কিন্তু এই অপবিত্র চিন্তাটাকে বিদায় করতেও আমার বেশি সময় লাগেনি। কারণ কোনো দুটি বিশেষ বয়সের নরনারীকে কোনো একটা বিশেষ অবস্থার মধ্যে দেখতে পাওয়া মাত্রই একটা বিশেষ সম্বন্ধ কল্পনা করা যে কত বড় ভ্রান্তি, এ শিক্ষা আমার হয়ে গিয়েছিল। এবং ভবিষ্যতের জটিল সমস্যাও ভবিষ্যতের হাতে ছেড়ে দিতে আমার বাধে না। সুতরাং শুধুমাত্র নিজের ভারটাই নিজের কাঁধে তুলে নিয়ে সেদিন সকালে তাদের নতুন বাসা থেকে বার হয়েছিলাম। স্বচ্ছন্দ চিত্তে কোনো একটা আশ্রয়ের অনুসন্ধানে সমস্ত সকালটাই সেদিন পথে পথে ঘুরে বেরিয়েছিলাম। তা বেশ মনে পড়ে। একজন বাঙালির সঙ্গে সাক্ষাৎ হলো। সে মুটের মাথায় এক ঝাঁকা তরি তরকারি চাপিয়ে ঘাম মুছতে মুছতে দ্রুত পদে যাচ্ছিল। জিজ্ঞাসা করলাম, মশাই, নন্দমিস্ত্রির বাসাটা কোথায় বলে দিতে পারেন? কোন নন্দ? রিবিট ঘরের নন্দ পাকড়িকে খুঁজছেন? সে তো জানি না মশাই কোন ঘরের তিনি, শুধু পরিচয় দিয়েছিলেন রেঙ্গুনের বিখ্যাত নন্দমিস্ত্রি বলে। আমার কথা শুনে লোকটা অসম্মানসূচক এক প্রকার মুখভঙ্গি করে বলল, মিস্ত্রি? অমন সবাই নিজেকে মিস্ত্রি কবলায় মশাই। মিস্ত্রি হওয়া সহজ নয়। মরকট সাহেব আমাকে যখন বলেছিল, হরিপদ তুমি ছাড়া মিস্ত্রি হবার লোক তো দেখতে পাইনি, তখন বড় সাহেবের কাছে কত উড়ো চিঠি পড়েছিল জানেন? 100 খানি। আরে বাবা, কাস্তে জোর থাকলে কি উড়ো চিঠির কর্ম? কেটে যে জোড়া দিতে পারি, তবে কি জানেন মশাই? দেখলাম অজ্ঞাত লোকটার এমন জায়গায় আঘাত করে ফেলেছি যে মীমাংসা হওয়া কঠিন। তাই তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, তাহলে নন্দ বলে কোনো লোককে আপনি জানেন না? শোনো কথা, 40 বছর রেঙ্গুনে বাস, আমি জানি না আবার কাকে। নন্দ কি একটা? 3টে নন্দ আছে। যে নন্দ মিস্ত্রি বললেন না, আসছেন কোত্থেকে? বাংলা থেকে বুঝি। তাই বলুন, টগরের মানুষকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি বটে। তাই বলুন, পরিচয় না পেলে চিনব কি করে? আসুন আমার সঙ্গে। বরাতে করে খাচ্ছে মশাই, নইলে নন্দ পাগড়ি নাকি আবার একটা মিস্ত্রি। মশাই আপনারা? ব্রাহ্মণ শুনে লোকটা পথের উপরেই প্রণাম করল, বলল, সে দেবে আপনার চাকরি করে? তা সাহেবকে বলে দিতেও পারে একটা জোগাড় করে, কিন্তু 2টি মাসের মাইনে আগাম ঘুষ দিতে হবে। পারবেন? তাহলে 18 আনা 5 শিকে রোজ ধরতেও পারে, এর বেশি নয়। আপাতত চাকরির উমেদারিতে যাচ্ছি না, একটু আশ্রয় জোগাড় করে দেবে এই আশা আমাকে নন্দমিস্ত্রি জাহাজের উপরেই দিয়েছিল। মশাই আপনি তো ভদ্রলোক, কেন ভদ্রলোকদের মেশে যান না? মেস কোথায় সে তো চিনি না। সেও চেনে না, তা সেও স্বীকার করল, কিন্তু ওবেলা সন্ধান করে জানাবে এই আশা দিয়ে বলল, কিন্তু এত বেলায় নন্দের সঙ্গে দেখা হবে না, সে কাজে গেছে। টগর এখন খিল দিয়ে ঘুমোচ্ছে, ডাকাডাকি করে তার ঘুম ভাঙালে আর রক্ষা থাকবে না মশাই। সেটা খুব জানি, সুতরাং পথের মধ্যে আমাকে ইতস্তত করতে দেখে সে সাহস দিয়ে বলল, নাই গেলেন সেখানে, অমন তোফা দাদা ঠাকুরের হোটেল রয়েছে, চান করে সেবা করে ঘুম দিয়ে বেলা পড়লে তখন দেখা যাবে। চলুন। হরিপদর সঙ্গে গল্প করতে করতে দা ঠাকুরের হোটেলে এসে যখন উপস্থিত হলাম, তখন হোটেলের ডাইনিং রুমে 15 লোক খেতে বসেছে। ইংরেজিতে 2টো কথা আছে, ইনস্টিংক্ট এবং প্রেজুডিস, কিন্তু আমাদের কাছে শুধু সংস্কার। একটা যে আরেকটা নয় তা বোঝা কঠিন নয়, কিন্তু আমাদের এই জাতিভেদ, খাওয়া ছোঁয়া বস্তুটা যে ইনস্টিংক্ট হিসেবে সংস্কার নয়, তা দা ঠাকুরের এই হোটেলের সংস্রবে আজ প্রথম টের পেলাম। এবং সংস্কার হলেও যে এটা কত তুচ্ছ সংস্কার, এর বাঁধন থেকে মুক্ত হওয়া যে কত সহজ, তা প্রত্যক্ষ করে একেবারে আশ্চর্য হয়ে গেলাম। আসলে যেসব দেশে খাওয়া ছোঁয়া বাজ বিচার প্রচলিত নেই, তেমন দেশে পা দেওয়া মাত্রই বেশ দেখতে পাওয়া যায়
এই 56 পুরুষের খাওয়া ছোঁয়ার শিকল কি করে না জানি রাতারাতি খসে গেছে। বিলেত গেলে জাতি যায়, একটা মুখ্য কারণ নিষিদ্ধ মাংস আহার করতে হয়। যে নিজের দেশেও কোনো কালে মাংস খায় না তারও যায়, কারণ জাতি মারবার মালিকেরা বলেন সেও একই কথা, না খেলেও সে ওই খাওয়াই ধরে নিতে হবে। তারা নেহাত মিথ্যে বলেন না। বর্মা তো 3-4 দিনের পথ, অথচ দেখি 15 আনা বাঙালি ভদ্রলোকী। বোধ করি ব্রাহ্মণই বেশি হবেন, কারণ এই যুগে তাঁদের লোভটাই সকলকে হার মানিয়েছে। জাহাজের হোটেলে সস্তায় পেট ভরে আহার করে ডাঙায় পদার্পণ করেন। সেখানে মুসলমান ও গোয়ানিজ পাচক ঠাকুরেরা কি নেধে সার্ভ করতেন প্রশ্ন করা রূঢ় হতে পারে, কিন্তু তারা যে হবিষ্যান্ন পাক করে কলাপাতায় তাদেরকে পরিবেশন করেনি তা ভাটপাড়ার ভট্টাচার্যদের পক্ষেও অনুমান করা বোধহয় কঠিন নয়। আমি তো সহযাত্রী। শহরের প্রান্তে মস্ত একটা মাঠের 3 দিকে নানা রকমের এবং নানা আকারের কারখানা, এবং এক ধারে এই পল্লীর মধ্যে দা ঠাকুরের হোটেল। এক বিচিত্র পল্লী, লাইন করে গায়ে গায়ে মিশে জীর্ণ কাঠের ছোট ছোট কুটির। এটাতে চীনা আছে, বর্মা আছে, মাদ্রাজি ওড়িয়া তৈলঙ্গি আছে, চট্টগ্রামী মুসলমান ও হিন্দু আছে, আর আছে আমাদের স্বজাতি বাঙালি। এদেরই কাছে আমি প্রথম শিখেছি যে ছোট জাতি বলে ঘৃণা করে দূরে রাখার বদ অভ্যেসটা পরিত্যাগ করা মোটেই শক্ত কাজ নয়। যারা করে না তারা যে পারে না বলে করে না তা নয়, যে জন্য করে না তা প্রকাশ করে বললে বিবাদ বাঁধবে। দা ঠাকুর এসে আমাকে সযত্নে গ্রহণ করলেন, একটি ছোট ঘর দেখিয়ে দিয়ে বললেন, আসুন আসুন আসুন, এই যে আপনি যতদিন ইচ্ছে এই ঘরে থেকে আমার কাছে আহার করুন। চাকরি বাকরি হলে পরে তখন না হয় দাম চুকিয়ে দেবেন। আমাকে তো তুমি চেনো না, 1 মাস থেকে এবং খেয়ে দাম না দিয়েও তো চলে যেতে পারি। এই যে এটা হলো গিয়ে আমার কপাল। এটা তো আর সঙ্গে নিয়ে যেতে পারবেন না মশাই, হ্যাঁ? পারবেন না, ওতে আমার লোভ নেই। দা ঠাকুর মাথা নাড়তে নাড়তে এবার পরম গাম্ভীর্যের সঙ্গে বললেন, তবেই দেখুন মশাই, বরাত, একে বলে বরাত, এছাড়া আর পথ নেই। এই আমি সকলকে বলি, বুঝলেন, সকলকে বলি। সত্যি তো, এ শুধু তার মুখের কথা নয়, এ সত্যি তিনি যে নিজে কিরকম অকপটে বিশ্বাস করতেন তা হাতে নাতে প্রমাণ করবার জন্য 4-5 মাস পরে একদিন সকালে অনেকের গচ্ছিত টাকা কড়ি, আংটি, ঘড়ি প্রভৃতি সঙ্গে নিয়ে শুধু তাদের নিরেট কপালগুলি শূন্য হোটেলের মেঝের ওপর সজোরে ঠুকবার জন্য বর্মায় ফেলে রেখে দেশে চলে গেলেন। যাই হোক, দা ঠাকুরের কথাটা শুনতে মন্দ লাগলো না, এবং আমিও একজন তার নতুন মক্কেল হয়ে একটা ভাঙা ঘর দখল করে বসলাম। রাতে একজন কাঁচা বয়সের বাঙালি ঝি আমার ঘরের মধ্যে আসন পেতে খাবার জায়গা করে দিতে এলো। অদূরে ডাইনিং রুমে বহু লোকের আহারের কলরব শোনা যাচ্ছিল। প্রশ্ন করলাম, আমাকেও সেখানে না দিয়ে এখানে দিচ্ছ কেন? তারা যে নোয়া কাটা বাবু, তাদের সঙ্গে কি আপনাকে খেতে দিতে পারি? অর্থাৎ তারা ওয়ার্কম্যান, আমি ভদ্রলোক। হেসে বললাম, আমাকেও যে কি কাটতে হবে সে তো এখনো ঠিক হয়নি। যাই হোক, আজ দিচ্ছ দাও, কিন্তু কাল থেকে আমাকেও ওই ঘরেই দিও, কেমন? আপনি হলেন গিয়ে বামুন মানুষ, আপনার সেখানে খেয়ে কাজ নেই। কেন? সবাই বাঙালি বটে, কিন্তু একজন ডোমও আছে। ডোম? হ্যাঁ। দেশে এই জাতিটা অস্পৃশ্য। ছুঁয়ে ফেললে স্নান করা কম্পালসারি কিনা তা জানি না, কিন্তু কাপড় ছেড়ে গঙ্গাজল মাথায় দিতে হয় তা জানি। অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, আর সবাই? আর সবাই ওই ভালো জাতে,
কায়েত আছে, কৈবত্য আছে, সদগোপ আছে, গয়লা আছে, কামার। এরা কেউ আপত্তি করে না? এই বিদেশে 7 সমুদ্র পারে এসে কি অত বামনাই করা চলে বাবু? তারা বলে যে দেশে ফিরে গঙ্গার চান করে একটা অঙ্গ পাচিত্তির করলেই হবে। হয়তো হয়, কিন্তু আমি জানি যে 2-4 জন মাঝে মাঝে দেশে আসে তারা চলতি মুখে কলকাতার গঙ্গায় একবার গঙ্গা স্নানটা হয়তো করে নেয়, কিন্তু অঙ্গ প্রাচ্চিত্তিরটা কোনো কালেই করে না। বিদেশের আবহাওয়ার গুণে এটা তারা বিশ্বাসই করে না। দেখলাম হোটেলে মাত্র 2টি হুঁকো আছে, একটি ব্রাহ্মণের, অপরটি যারা ব্রাহ্মণ নয় তাদের। আহারাদির পর কৈবর্তের হাত থেকে ডোম এবং ডোমের হাত থেকে কর্মকার মশাই স্বচ্ছন্দে হাত বাড়িয়ে হুঁকো নিয়ে তামাক সেবন করলেন। দ্বিধার লেশমাত্র নেই। 1-2 পরে এই কর্মকারটির সঙ্গে আলাপ করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এতে তোমাদের জাত যায় না? যায় না আর মশাই, যায় বই কি। তবে ও কি আর প্রথমে ডোম বলে নিজের পরিচয় দিয়েছিল? বলেছিল কৈবর্ত, তারপর সব জানাজানি হয়ে গেল। তখন তোমরা কিছু বললে না? কি আর বলবো মশাই, কাজটা তো খুবই অন্যায় করেছে, সে বলতেই হবে। তবে লজ্জা পাবে এই জন্য সবাই জেনেও চেপে গেল। কিন্তু দেশে হলে কি হতো? লোকটা শিউরে উঠল, বলল, তাহলে কি আর কারো রক্ষে ছিল? তবে কি জানেন বাবু, বামুনের কথা ধরিনে, তারা হলেন উচ্চবর্ণের গুরু, তাদের কথা আলাদা। নইলে আর সবাই সমান, নবসাখী বলুন আর হাড়িডোমি বলুন, কিছুই কারো গায়ে লেখা থাকে না। সবাই ভগবানের সৃষ্টি, সবাই এক, সবাই পেটের জ্বালায় বিদেশে এসে লোহা পিটছে। আর যদি ধরেন বাবু হরিমোড়ল, ডোম হলে কি হয়? মদ খায় না, গাঁজা খায় না, আচার ব্যবহারে কার সাধ্যি বলে ও ভালো জাত নয়, ডোমের ছেলে। আর ওই লক্ষণ, ও তো ভালো কায়েতের ছেলে, ওর দেখুন দেখি একবার ব্যবহারটা। বেটা 2-2বার জেলে যেতে যেতে বেঁচে গেছে। আমরা সবাই না থাকলে এতদিন ওকে জেলে ম্যাথরের ভাত খেতে হতো যে। লক্ষণের সম্বন্ধেও আমার কৌতূহল ছিল না, কিংবা হরি মোড়ল তার ডোমত্ব গোপন করে কত বড় অন্যায় করেছে সে মীমাংসা করবারও প্রবৃত্তি হল না। আমি শুধু ভাবতে লাগলাম, যে দেশে ভদ্রলোকেরা পর্যন্ত চর লাগিয়ে তাদের আজন্ম প্রতিবেশী ছিদ্র খুঁজে বেড়ায়, তার পিতৃশ্রাদ্ধ পণ্ড করে দিয়ে আত্মপ্রসাদ লাভ করে, সেই দেশের অশিক্ষিত ছোট লোক হয়েও এরা একজন অপরিচিত বাঙালির এত বড় মারাত্মক অপরাধ মাপ করেছে। এবং শুধু তাই নয়, পাছে এই প্রবাসে তাকে লজ্জিত ও হীন হয়ে থাকতে হয়, এই আশঙ্কা সে কথা উত্থাপন পর্যন্ত করেনি। বাবা, এ অসম্ভব কি করে সম্ভব হলো? বিদেশি বুঝবে না বটে, কিন্তু আমরা তো বুঝতে পারি। হৃদয়ের কতখানি প্রশস্ততা, মনের কত বড় ঔদার্য এর জন্য প্রয়োজন। এই যে শুধু তার দেশ ছেড়ে বিদেশে আসার ফল, তাতে আর সংশয় মাত্র নেই। এই শিক্ষাই এখন আমাদের দেশের জন্য সকলের চেয়ে বেশি প্রয়োজন। ওই যে নিজের পল্লীটুকুর মধ্যে সারা জীবন বসে কাটানো, মানুষকে সর্ববিষয় ছোট করে দিতে এত বড় শত্রু বোধ করি আর কোনো জাতির নেই। যাই হোক, পথে যাদের সুখ দুঃখের অংশগ্রহণ করতে করতে এই বিদেশে এসে উপস্থিত হলাম, ঘটনাচক্রে তারা রয়ে গেল শহরের এক প্রান্তে, আর আমার আশ্রয় মিলল অন্য প্রান্তে। সুতরাং 15-16 দিনের মধ্যে ওদিকে আর যেতে পারিনি। তাছাড়া সারাদিন চাকরির উমেদারিতে ঘুরতে ঘুরতে এমন পরিশ্রান্ত হয়ে পড়ি যে সন্ধ্যার আগে বাসায় ফিরে এ শক্তি আর থাকে না যে কোথাও বার হই। ক্রমশ যত দিন যাচ্ছিল, আমারও ধারণা জন্মাচ্ছিল যে এই সুদূর বিদেশে এসেও চাকরি সংগ্রহ করা আমার পক্ষে ঠিক দেশের মতোই সুকঠিন। অভয়ের কথা মনে পড়ল, যে লোকটির ওপর নির্ভর করে সে স্বামীর সন্ধানে গৃহত্যাগ করে এসেছে। সন্ধান না মিললে সে লোকটির অবস্থা কি হবে? বাড়ি ছেড়ে বার হওয়ার পথ তো যথেষ্ট খোলা থাকলেও
ফেরবার পথটি যে ঠিক তেমনি প্রশস্ত পড়ে থাকে, বাংলাদেশের আবহাওয়ায় মানুষ হয়ে এত বড় আশার কথা কল্পনা করবার সাহস আমার নেই। নিজেদের বেশি দিন প্রতিপালন করবার মতো অর্থবল যে সংগ্রহ করে তারা পা বাড়ায়নি, তাও অনুমান করা কঠিন নয়। বাকি রইল শুধু সেই রাস্তাটা, যা 15 আনা বাঙালির একমাত্র অবলম্বন, অর্থাৎ মাস মাইনেতে পরের চাকরি করে মরণ পর্যন্ত কোনো মতে হাড় মাংসগুলোকে এক রেখে চলা। রোহিণী বাবুরও যে সে ছাড়া পথ নেই তা বলাই বাহুল্য। কিন্তু এই রেঙ্গুনের বাজারে কেবলমাত্র নিজের পেটটা চালিয়ে নেবার মতন চাকরি জোগাড় করতে আমারই যখন এই হাল, তখন একটি স্ত্রীলোককে কাঁধে করে সেই হাবাগোবা বেচারা গোছের অভয়ার দাদাটির যে কি অবস্থা হবে তা মনে করে আমার পর্যন্ত যেন ভয় করে উঠল। স্থির করলাম, কাল যেমন করেই হোক একবার গিয়ে তাদের খবর নিয়ে আসব। পরদিন বিকেলবেলায় প্রায় ক্রোশ 2 পথ হেঁটে তাদের বাসায় উপস্থিত হয়ে দেখলাম বাইরের বারান্দায় একটি ছোট মোড়ার ওপর রোহিণী দাদা বসে রয়েছেন। তার মুখখানা আষাঢ়স্য প্রথম দিবসের মতো গুরুগম্ভীর। বললেন, শ্রীকান্তবাবু যে ভালো তো? আগে হ্যাঁ। যান, ভেতরে গিয়ে বসুন। আপনাদের খবর সব ভালো তো? ভেতরে যান না, তিনি ঘরেই আছেন। তা যাচ্ছি, আপনিও আসুন। না, আমি এখানে একটু জিরোই। খেটে খেটে তো একরকম খুন হওয়ার জো হয়েছি, দুদণ্ড পা ছড়িয়ে একটু বসি। তিনি পরিশ্রমের চোটে যে প্রায় মরতে বসেছেন তা তাঁর চেহারায় প্রকাশ না পেলেও মনে মনে কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠলাম। রোহিণী দাদার মধ্যেও যে এতখানি গাম্ভীর্য এতদিন প্রচ্ছন্নভাবে বাস করছিল তা নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করাই কঠিন। কিন্তু ব্যাপার কি, আমি নিজেও তো পথে পথে ঘুরে আর পারি না। আমার এই দাদাটি কি? কপাটের আড়াল থেকে অভয়া তার হাসি মুখখানি বার করে নিঃশব্দ সংকেতে আমাকে ভিতরে ডাকল। দ্বিধাগ্রস্তভাবে বললাম, চলুন না রোহিণীদা, ভিতরে গিয়ে দুটো গল্প করি গে। গল্প? এখন মরণ হলেই বাঁচি, তা জানেন শ্রীকান্তবাবু? জানতাম না, তা স্বীকার করতেই হলো। তিনি শুধু একটা প্রচণ্ড দীর্ঘশ্বাস করে বললেন, 2 দিন পরেই জানতে পারবেন। অভয়ার আবার নীরব আহ্বানে আর বাইরে দাঁড়িয়ে কথা কাটাকাটি না করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে রান্নাঘর ছাড়া শোবার ঘর 2টি। সামনেরখানেই বড়, রোহিণীবাবু এটাতে শয়ন করেন। একধারে দড়ির খাটের ওপর তাঁর শয্যা। প্রবেশ করতেই চোখে পড়ল মেঝের ওপর আসন পাতা, একখানি রেকাবিতে লুচি ও তরকারি, একটু হালুয়া ও 1 গ্লাস জল। গণনা করে এই আয়োজন যে আগে থেকে আমার জন্য করে রাখা হয়নি তা নিঃসন্দেহ। সুতরাং এক মুহূর্তেই বুঝতে পারলাম একটা রাগারাগি চলছিল। তাই রোহিণীদার মুখ মেঘাচ্ছন্ন, তাই তার মরণ হলে তিনি বাঁচেন। নীরবে খাটের ওপর গিয়ে বসলাম। অভয়া একটু দূরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, ভালো আছেন? এতদিন পরে বুঝি গরিবদের মনে পড়ল? আমি অভয়াকে খাবারের থালাটা দেখিয়ে বললাম, আমার কথা পরে হবে, কিন্তু এ কি? ও কিছু না, আপনি কেমন আছেন বলুন। কেমন আছি সে তো নিজেই জানি না, পরকে বলবো কি করে। একটু ভেবে বললাম, একটা চাকরির জোগাড় না হওয়া পর্যন্ত এ প্রশ্নের জবাব দেওয়া কঠিন। রোহিণীবাবু যে বলছিলেন, আমার মুখের কথা মুখেই রয়ে গেল। রোহিণীদা তাঁর ছেঁড়া চটিতে একটা অস্বাভাবিক শব্দ তুলে পটপট শব্দে ঘরে ঢুকে কারো প্রতি দৃকপাত মাত্র না করে জলের গেলাসটা তুলে নিয়ে এক নিঃশ্বাসে অর্ধেকটা এবং বাকিটুকু 2-3 চুমুকে জোর করে গিলে ফেলে শূন্য গেলাসটা কাঠের মেঝের ওপর ঠকাস করে রেখে দিয়ে বলতে বলতে বার হয়ে গেলেন, যাক, শুধু জল খেয়েই পেট ভরাই। আমার আর আপনার কে আছে এখানে যে খিদে পেলে খেতে দেবে? আমি অবাক হয়ে অভয়ের দিকে চেয়ে দেখলাম। পলকের জন্য তার মুখখানা রাঙা হয়ে উঠল, কিন্তু তৎক্ষণাৎ আত্মসংবরণ করে সে সহাস্যে বলল,
খিদে পেলে কিন্তু জলের গিলাসের চেয়ে খাবারের থালাটাই মানুষের আগে চোখে পড়ে। রোহিণী সে কথা কানেও তুললেন না, বার হয়ে গেলেন। কিন্তু আধ মিনিট না যেতেই ফিরে এসে দরজার সামনে দাঁড়িয়ে আমাকে সম্বোধন করে বললেন, সারাদিন অফিসে খেটে খেটে খিদে গা মাথা ঘুরছিল শ্রীকান্তবাবু, তাই তখন আপনার সঙ্গে কথা বলতে পারিনি। কিছু মনে করবেন না। না না, আপনি যেখানে থাকেন সেখানে আমার একটু বন্দোবস্ত করে দিতে পারেন? তার মুখের ভঙ্গিতে আমি হেসে ফেললাম, বললাম, কিন্তু সেখানে লুচি মোহনভোগ হয় না। দরকার কি? খিদের সময় একটু গুড় দিয়ে যদি কেউ জল দেয় না, সেই যে অমৃত। এখানে তাই বা কে দেয়? আমি জিজ্ঞাসু মুখে অভয়ের মুখের দিকে চাইতেই সে ধীরে ধীরে বলল, মাথা ধরে অসময়ে ঘুমিয়ে পড়েছিল, তাই খাবার তৈরি করতে আজ একটু দেরি হয়ে গেছে শ্রীকান্তবাবু। এই অপরাধ? এ কি তুচ্ছ অপরাধ শ্রীকান্তবাবু? তুচ্ছ বই কি? আপনার কাছে হতে পারে, কিন্তু যিনি গলগ্রহকে খেতে দেন তিনি এই বা মাপ করবেন কেন? আমার মাথা ধরলে তার কাজ চলে কি করে? তুমি গলগ্রহ এ কথা আমি বলেছি? বলবে কেন? হাজার রকমে দেখাচ্ছ। দেখাচ্ছি? ওহ, তোমার মনে মনে জিলিপির প্যাঁচ তোমার মাথা ধরেছিল, আমাকে বলেছিলে। তোমাকে বলে লাভ কি? তুমি কি বিশ্বাস করতে? শুনুন শুনুন শ্রীকান্তবাবু, কথাগুলো একবার শুনে রাখুন। ওর জন্য আমি দেশত্যাগী হলুম, বাড়ি ফেরবার পথ বন্ধ, আর ওর মুখের কথা শুনুন। ওহ, আমার যা হবার হবে। তুমি যখন ইচ্ছে দেশে ফিরে যাও। আমার জন্য কেন তুমি এত কষ্ট সইবে? তোমার কে আমি এত খোটা দেওয়ার চেয়ে? শুনুন শ্রীকান্তবাবু, দুটো রেঁধে দেওয়ার জন্য কথাগুলো আপনি শুনে রাখুন। আচ্ছা, আজ থেকে যদি তুমি আমার জন্য রান্নাঘরে যাও তো তোমার অতি বড়। আমি বরঞ্চ হোটেলে। বলতে বলতেই তার কান্নায় কণ্ঠরোধ হয়ে গেল। তিনি কোঁচার খুঁটটা মুখে চাপা দিয়ে দ্রুত বেগে বাড়ির বাইরে বার হয়ে গেলেন। অভয়া বিবর্ণ মুখ হেঁট করল। কি জানি চোখের জল গোপন করতে কিনা, কিন্তু আমি একেবারে কাঠ হয়ে গেলাম। কিছুদিন থেকে দুজনের মধ্যে যে কলহ চলছে সে তো চোখেই দেখলাম, কিন্তু এই ঝগড়ার কারণটি যে খিদে এবং খাবার তৈরির ত্রুটি থেকে বহুদূর বইছে তা বুঝতে লেশমাত্র দেরি হল না। তবে কি স্বামী অন্বেষণের গল্পটাও? উঠে দাঁড়ালাম। এই নীরবতা ভঙ্গ করতে নিজেরই কেমন যেন সংকোচ বোধ হতে লাগলো। একটু ইতস্তত করে শেষে বললাম, আমাকে অনেক দূর যেতে হবে, এখন তাহলে আসি। অভয়া মুখ তুলে চাইল, বলল, আবার কবে আসবেন? অনেক দূর। তাহলে একটু দাঁড়ান। বলে অভয়া বার হয়ে গেল। মিনিট ৫-৬ পরে ফিরে এসে আমার হাতে এক টুকরো কাগজ দিয়ে বলল, যে জন্য আমার আশা তার সমস্তই এতে সংক্ষেপে লিখে দিলাম। পড়ে দেখে যা ভালো বোধ হয় করবেন। আপনাকে এর বেশি আমি বলতে চাই না। বলে আজ সে আমাকে গলায় আঁচল দিয়ে প্রণাম করল। উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আপনার ঠিকানাটা কি? প্রশ্নের উত্তর দিয়ে আমি সেই ছোট কাগজখানি মুঠোর মধ্যে গোপন করে ধীরে ধীরে বার হয়ে এলাম। বারান্দায় সেই মোড়াটি এখন শূন্য। রোহিণী দাদাকে আশেপাশে কোথাও দেখলাম না। বাসা পর্যন্ত কৌতূহল দমন করতে পারলাম না। একটু দূরেই পথের পাশে একখানি ছোট চায়ের দোকান দেখে ঢুকে পড়লাম এবং এক বাটি চা নিয়ে ল্যাম্পের আলোতে সেই লেখাটুকু চোখের সামনে মেলে ধরলাম। পেন্সিলের লেখা, কিন্তু ঠিক পুরুষ মানুষের মতো হস্তাক্ষর। প্রথমেই সে তার স্বামীর নাম এবং তার পূর্বেকার ঠিকানা দিয়ে নিচে লিখেছে, আচ্ছা মনে করে গেলেন সে আমি জানি, এবং বিপদে আপনার উপর যে আমি কতখানি নির্ভর করেছি সেও আপনি জানেন, তাই আপনার ঠিকানা জেনে নিলাম। অভয়ার লেখাটুকু বারবার পড়লাম, কিন্তু ওই কটা কথা ছাড়া একটা কথাও বেশি আন্দাজ করতে পারলাম না। আজ তাদের পরস্পরের ব্যবহার চোখে দেখে যে কোনো একটা বাইরের লোক যে কি মনে করবে তা অভয়ার মতো বুদ্ধিমতী রমণীর পক্ষে অনুমান করা একেবারেই কঠিন নয়। কিন্তু তবুও
সে সত্যি মিথ্যা সম্বন্ধে এক বিন্দু ইঙ্গিত করল না। তার স্বামীর নাম ও ঠিকানা তো পূর্বেই শুনেছি। বিপদে আমার ওপর নির্ভর করতে তো তাকে বারবার চোখেই দেখেছি। কিন্তু তারপরে এখন তার অনুসন্ধান করতে সে চায় কিনা, কিংবা আর কোনো বিপদ অবশ্যম্ভাবী বুঝে সে আমার ঠিকানা জেনে নিল, কোনোটার আভাস পর্যন্ত তার লেখার মধ্যে হাতড়ে বার করতে পারলাম না। কথাবার্তায় অনুমান হয় রোহিণী কোনো একটা অফিসে চাকরি জোগাড় করেছে। কি করে করল তা জানি না, তবে খাওয়া পড়ার দুশ্চিন্তাটা আপাতত আমার মতো তাদের নেই। লুচিও জোটে। তবুও যে কিরকম বিপদের সম্ভাবনাটা আমাকে শুনিয়ে রাখল এবং শোনাবার সার্থকতাই বা কি, তা অভয়েই জানে। পরদিন থেকে আবার নিজের চাকরির উমেদারিতে লেগে গেলাম। কিন্তু হাজার চিন্তার মধ্যেও অভয়ার চিন্তাকে মনের ভিতর থেকে ঝেড়ে ফেলতে পারলাম না। কিন্তু চিন্তা যাই করি না কেন, দিনের পর দিন একভাবেই গড়িয়ে চলতে লাগল। এদিকে অদৃষ্টবাদী দা ঠাকুরের প্রফুল্ল মুখ মেঘাচ্ছন্ন হয়ে উঠতে লাগল। ভাতের তরকারি প্রথমে পরিমাণে এবং পরে সংখ্যায় বিরল হয়ে উঠতে লাগল। কিন্তু চাকরি আমার সম্বন্ধে লেশমাত্র মত পরিবর্তন করলেন না। যে চোখে প্রথম দিনটিতে দেখেছিলেন, মাসাধিককাল পরেও ঠিক সেই চোখেই দেখতে লাগলেন। কার উপরে জানি না, কিন্তু ক্রমশ উৎকণ্ঠিত এবং বিরক্ত হয়ে উঠতে লাগলাম। কিন্তু তখন তো জানতাম না, চাকরি পাবার যথেষ্ট প্রয়োজন না হলে আর ইনি দেখা দেন না। এই জ্ঞানটি লাভ করলাম হঠাৎ একদিন রোহিণীবাবুকে পথের মধ্যে দেখে। তিনি বাজারে পথের ধারে তরি তরকারি কিনছিলেন। আমি দূরে দাঁড়িয়ে নিঃশব্দে দেখতে লাগলাম। যদিও তার গায়ের জামাকাপড় জুতো জীর্ণতার প্রায় শেষ সীমায় পৌঁছেছে, তীক্ষ্ণ রোদে মাথায় একটা ছাতা পর্যন্ত নেই, কিন্তু খাবার দ্রব্যগুলি তিনি বড়লোকের মতোই ক্রয় করছেন। সেদিকে তাঁর খোঁজাখুঁজি ও যাচাই বাছাইয়ের অবধি নেই। হাঙ্গামা ও পরিশ্রম যতই হোক, ভালো জিনিসটি সংগ্রহ করবার দিকে তার যেন প্রাণ পড়ে আছে। চোখের পলকে সমস্ত ব্যাপারটা আমার চোখে পড়ে গেল। এইসব কেনাকাটার ভিতর দিয়ে তার ব্যগ্র ব্যাকুল স্নেহ যে কোথায় গিয়ে পৌঁছেছে, এ যেন আমি সূর্যের আলোর মতো সুস্পষ্ট দেখতে পেলাম। কেন যে এই সব নিয়ে তার বাড়ি পৌঁছানো একান্তই চাই, কেন যে এই সবের মূল্য দেবার জন্য চাকরি তাকে পেতেই হল, এ সমস্যার মীমাংসা করতে আর লেশমাত্র বিলম্ব হল না। আজ বুঝলাম কেন সে এই জনারণ্যের মধ্যে পথ খুঁজে পেয়েছে এবং আমি পাইনি। ওই যে শীর্ণ লোকটি রেঙ্গুনের রাজপথ দিয়ে একরাশ মোট হাতে নিয়ে শতচ্ছিন্ন মলিন পোশাকে বাড়ি ফিরছে, আড়ালে থেকে আমি তার পরিতৃপ্ত মুখের দিকে চেয়ে দেখলাম। নিজের প্রতি দৃক্পাত করবার তার যেন অবসরটুকুও নেই। হৃদয় তার যাতে পরিপূর্ণ হয়ে আছে, তাতে তার কাছে জামাকাপড়ের দৈন্য যেন একেবারেই অকিঞ্চিতকর হয়ে গেছে। তার আমি বস্ত্রের সামান্য মলিনতায় প্রতি পদেই যেন সংকোচে জড়সড় হয়ে উঠছি। পথচারী একান্ত অপরিচিত লোকের দৃষ্টিপাতে লজ্জায় যেন মরে যাচ্ছে। রোহিণীদা চলে গেলেন। আমি তাকে ডাকলাম না এবং পরক্ষণেই লোকের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গেলেন। কেন জানি না, এইবার অশ্রু জলে আমার দু চোখ ঝাপসা হয়ে গেল। চাদরের খুঁটে মুছতে মুছতে পথের একধার দিয়ে ধীরে ধীরে বাসায় ফিরলাম এবং নিজের মনেই বারবার বলতে লাগলাম, এই ভালোবাসাটার মতো এত বড় শক্তি, এত বড় শিক্ষক সংসারে বুঝি আর নেই। এটা পারে না, এত বড় কাজও বুঝি কিছু নেই। তবুও বহু বহু যুগ সঞ্চিত অন্থ সংস্কার আমার কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, না 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 না, এটা ভালো নয়, এটা ভালো নয়, এটা পবিত্র নয়, শেষ পর্যন্ত এর ফল ভালো হয় না। বাসায় এসে একখানে বড় লেফাফার পত্র পেলাম। খুলে দেখি চাকরির দরখাস্ত মঞ্জুর হয়েছে। সে
সেগুন কাঠের প্রকাণ্ড ব্যবসায়ী। অনেক আবেদনের মধ্যে এরাই গরিবের প্রতি প্রসন্ন হয়েছেন। ভগবান তাদের মঙ্গল করুন। চাকরি বস্তুটির সঙ্গে সাবেক পরিচয় ছিল না, সুতরাং পেলেও সন্দেহ রইল তা বজায় থাকবে কিনা। আমার যিনি সাহেব হলেন তিনি খাঁটি সাহেব হলেও দেখলাম বেশ বাংলা জানেন, কারণ কলকাতার অফিস থেকে তিনি বদলি হয়ে বর্মায় গিয়েছিলেন। 2 সপ্তাহ চাকরির পরে ডেকে বললেন, শ্রীকান্ত বাবু, তুমি ওই টেবিলে এসে কাজ করো, মাহিনাও প্রায় 2.5 গুণ বেশি পাইবে। প্রকাশ্যে এবং মনে মনে সাহেবকে 1 লক্ষ আশীর্বাদ করে হাড় বার করা টেবিল ছেড়ে একেবারে সবুজ বনাথ মোড়া টেবিলের ওপর চড়ে বসলাম। মানুষের যখন হয় তখন এমনি করেই হয়। আমাদের হোটেলে দা ঠাকুর নেহাত মিথ্যে বলেন না। গাড়ি ভাড়া করে অভয়াকে সুসংবাদ দিতে গেলাম। রোহিণীদা অফিস থেকে ফিরে সেই মাত্র জলযোগে বসেছিলেন, কিন্তু আজ তার নিছক জল দিয়ে খিদে মেটানোর ইচ্ছে কিছুমাত্র দেখলাম না। বরঞ্চ যা দিয়ে খিদে মেটাচ্ছিলেন তা দিয়ে খিদে মেটাতে সংসারে আর যারই আপত্তি থাক, আমার তো ছিল না। অতএব অভয়ার প্রস্তাবে যে অসম্মত হলাম না তা বলাই বাহুল্য। খাওয়া শেষ হতেই রোহিণীদা জামা গায়ে দিতে লাগলেন। অভয়া ক্ষুণ্ণ কণ্ঠে বলল, তোমাকে বারবার বলেছি রোহিণী দাদা, এই শরীরে তুমি এত পরিশ্রম করো না। তুমি কি কিছুতেই শুনবে না? আচ্ছা, কি হবে আমাদের বেশি টাকায়? দিন তো বেশ চলে যাচ্ছে। রোহিণীদা 2 চোখ দিয়ে স্নেহ যেন ঝরে পড়তে লাগল। তারপরে একটুখানি হেসে বললেন, আচ্ছা আচ্ছা, সে হবে। একটা বামুন পর্যন্ত রাখতে পারছি নে। খেটে খেটে দুবেলা আগুনে তাতে তোমার দেহ যে শুকিয়ে গেল। বলে পান মুখে দিয়ে দ্রুত পদে বার হয়ে গেলেন। অভয়া একটা ক্ষুদ্র নিঃশ্বাস চেপে ফেলে জোর করে একটুখানি হেসে বলল, দেখুন তো শ্রীকান্ত বাবু, এর অন্যায়। সারাদিন হাড় ভাঙা খাটুনের পরে বাড়ি এসে কোথায় একটু জিরোবেন তা নয়, আবার রাত্রি 9টা পর্যন্ত ছেলে পড়াতে বেরিয়ে গেলেন। আমি অত বলি, কিছুতেই শুনবেন না। এই 2টো লোকের রান্নায় আবার একটা রাঁধুনি রাখার কি দরকার বলুন তো? ওর সবই যেন বাড়াবাড়ি, তাই না? বলে সে আরেক দিকে চোখ ফেরালো। আমি নিঃশব্দে শুধু একটু হাসলাম। না কি হ্যাঁ, এই জবাব দেওয়ার সাধ্য আমার ছিল না। আমার বিধাতা পুরুষেরও ছিল কিনা সন্দেহ। অভয়া উঠে গিয়ে একখানা পত্র এনে আমার হাতে দিল। কয়েকদিন হলো বর্মা রেল কোম্পানির অফিস থেকে এটা এসেছে। চিঠি খুলে দেখলাম রেলের বড় সাহেব দুঃখের সঙ্গে জানিয়েছেন যে অভয়ার স্বামী প্রায় 2 বছর আগে কি একটা গুরুতর অপরাধে কোম্পানির চাকরি থেকে অব্যাহতি পেয়ে কোথায় গিয়েছে, তারা অবগত নন। দুজনেই বহুক্ষণ পর্যন্ত স্তব্ধ হয়ে বসে রইলাম। অবশেষে অভয়াই প্রথমে কথা বলল। এখন আপনি কি উপদেশ দেন? আমি কি উপদেশ দেব? না, সে হবে না। এই অবস্থায় আপনাকেই কর্তব্য স্থির করে দিতে হবে। এ চিঠি পাওয়া পর্যন্ত আমি আপনার আশাতেই পথ চেয়ে আছি। কি উপদেশ দেবে শ্রীকান্ত? অভয়ার এখন কি করা উচিত? কোথায় খুঁজবে তার নিরুদ্দেশ স্বামীকে? সত্যিই আর খোঁজার দরকার আছে কি? শ্রীকান্তর পরামর্শে আজ যদি অভয়া তার স্বামীকে খুঁজে পেয়ে যায়, তাহলে কি হবে রোহিণী দাদার? এই দোলাচলে দাঁড়িয়ে শ্রীকান্ত কি করবে এরপর? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 9। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। বড় শ্রীকান্ত প্রসূন দাস, অভয়া অধ্যায় সাহা, ডাক্তার
রূপন দাশগুপ্ত, গারোয়ান শুভায়ন রয়, হরিপদ সমীর চরিত, পণ্ডিত সুদীপ্ত ঘোষ, কর্মকার সৌরভ চক্রবর্তী এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।